আপনারা তো কেউ কখনো চেক বইয়ে সিগনেচার করে রাস্তায় ফেলে রাখবেন না। বর্তমান সময় তো অনেক প্রতারণা, সেক্ষেত্রে নগদ কি ব্যবস্থা? একজন একটা গাড়ির লোভ আমাকে দেখাবে আর আমি তাকে আমার সব ডিটেইল বলে দেবো, এটা তো হয় না। ছাপা টাকা তাকে নিয়ে যেতে হলে একটা জায়গায় যাওয়ার জন্য একটা ঝুঁকি আছে। চেক বই নিরাপত্তা দেওয়ার যেমন দায়িত্ব কাস্টমারের, তার লেনদেনের নিরাপত্তা, তার পিন, তার ওটিপি এইটাও গোপন রাখার দায়িত্ব কিন্তু তার নিজের। এইটুকুন আপনি করেন, বাকিটুকুন আমরা করব। ডিজিটাল লেনদেনের বিস্তারের সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির পথে। তবে এই যাত্রায় রয়েছে নানা সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও। গ্রাহকদের লেনদেনের তথ্যের নিরাপত্তা, প্রবাসীদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবা সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ ক্যাম্পাস টাইমসের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আছেন নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মোহাম্মদ জাহিদুল ইসলাম। ক্যাম্পাস টাইমস স্টুডিওতে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। প্রথমেই আমরা জানতে চাইব যে 1 জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক হওয়ার পর নগদের লেনদেন কতটা বেড়েছে? সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা যে এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম, বাংলা কিওয়ার্ডটা আমরা লঞ্চ করেছি। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক তো আমাদেরকে ম্যান্ডেটরি করলো জুলাই 1 থেকে, বাট আমরা জুনের শেষ সপ্তাহে এটা ওপেন করে দিই এবং সেই সময় থেকে আমরা দেখছি ট্রানজ্যাকশান আছে, আমাদের সমস্ত কিওয়ার্ড রিপ্লেস করে বাংলা কিউআরে রূপান্তর করা হয়েছে। আগে যত প্রোপাইটারি নগদ কিউআর ছিল সব এখন বাংলা কিউআর, এবং আমরা যতটা সাড়া পাবো বলে আমরা মনে করেছিলাম তার চেয়েও অনেক বেশি সাড়া আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমি কোনো অঙ্ক আসলে মেনশন করতে পারছি না, কিন্তু আমরা দেখছি যে গ্রাহকদের মানে একটা বড় রকমের চাহিদা পূরণ হয়তো হয়েছে। তারা হয়তো এটার জন্যই অপেক্ষা করছিল যে অন্য অপারেটরের কিউআর, অন্য ব্যাংক অথবা এমএফএসের কিউআরও প্রচুর নগদের গ্রাহক পেমেন্ট করছে। ইনফ্যাক্ট আজকে আমি একটা জায়গা থেকে লাঞ্চ করলাম, একটা জায়গায় একটা প্রোগ্রামে গিয়ে পরে সেখানে লাঞ্চ করলাম, সেখানেও আমি দেখলাম যে নগদে যথেষ্ট পেমেন্ট হচ্ছে, অন্য কিউআরেও নগদে পেমেন্ট হচ্ছে। সো আমরা দেখছি যথেষ্ট সাড়া, এবং কাস্টমার আসলে সত্যিকার অর্থে নগদ বলে কোনো কথা না, কাস্টমাররা আসলে এটা এরকম একটা কনভিনিয়েন্সের জন্য অপেক্ষা করছিল। আগে একাধিক কিউআরের যে সমস্যাটা ছিল, এখন কি সেটা কমেছে? এখন আসলে কেবলই তো শুরু হলো, মাত্র 1 মাস 1 সপ্তাহ সময়ের মতো হয়েছে। এটা আসলে খুবই কম সময় জিনিসটা মূল্যায়ন করার জন্য। তারপরেও আমরা বলবো যে অনেক ক্ষেত্রে আসলে এটা রিপ্লেস হয়ে গেছে, এবং একটা কিউআরই আসলে যেহেতু পুরো সমস্যা সমাধান করা সম্ভব, পুরো কাজটা করা সম্ভব, যত গ্র্যাজুয়ালি টাইম যাবে তত আমরা দেখব যে এই কিউআর নাম্বার কমে এসে একটাই আসলে শেষ পর্যন্ত স্টিক থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আপনার কি মনে হয় শহর থেকে গ্রাম বাংলা কিউআর কতটা ছড়িয়েছে? শহরে তো আমরা এমএফএস অপারেটর, সেটা নগদ বলি অথবা অন্য এমএফএস বলি, এর বাইরে ব্যাংক, সব মিলিয়ে যতটা কিউআর আছে আমাদের জানা মতে এখন 12 লক্ষর উপরে কিউআর সারা বাংলাদেশে আছে। মূলত আসলে এগুলো শহর কেন্দ্রিক, এটা মানতেই হবে যে এটা শহর কেন্দ্রিক। এখনও পর্যন্ত যেহেতু শহরের মানুষরা অধিকাংশ ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট অ্যাক্সেস করছে, সো আমাদের ব্যবসার প্ল্যান অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে পেমেন্ট রিলেটেড প্ল্যান, পুরোটাই আসলে ছিল শহর কেন্দ্রিক। খুব কম ক্ষেত্রে গ্রামে গেছে, কিছু কিছু যে যায়নি তা না, কম ক্ষেত্রে গেছে। কিন্তু আমরা মনে করি যে নেক্সট বড় মার্কেট হবে গ্রাম এবং রিমোটেস্ট পার্ট, সে জায়গায় বড় মার্কেট হবে। বাট স্বীকার করতেই হবে যে এখনও গ্রামে আসলে অতটা পৌঁছায়নি, বাট আমরা খুব আশাবাদী যে অল্প সময়ের মধ্যে সেটা আসলে ছড়িয়ে পড়বে। আর এখানে আরও একটা বিষয়, কিউআর পেমেন্ট অ্যাক্সেস করার ক্ষেত্রে স্মার্টফোন এবং বেসিক ফোনের মধ্যে একটা পার্থক্য আছে। বেসিক ফোন থেকে আসলে এই সার্ভিসটা নেওয়া যায় না, আর বেসিক ফোনের যেহেতু বড় অংশ এখনও গ্রামের দিকে, সো ওখানে মানে আমি যদি কিউআর নিয়েও যাই তাহলেও পেমেন্ট করার লোক শহরের তুলনায় কম হবে। সে কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যারা, তাদের আমাদের আগ্রহের জায়গাটাই একটু কম। কিন্তু যতই গ্র্যাজুয়ালি ইকোসিস্টেম ডেভেলপ করবে ততই আসলে আমাদের ওই আগ্রহটা তৈরি হবে, এবং আমরাও ছুটে যাব, গ্রাহকরাও আশা করি সেটার প্রপার রেসপন্স তখন করবেন। আসলে গ্রামে যেহেতু কম, গ্রামে এটা ছড়ানোর জন্য বা এটা গ্রামে আরও বেশি যাতে মানুষ ব্যবহার করে, এই জন্য নগদ কি কোনো রকম প্রচারণা বা কোনো উদ্যোগ নিয়েছে? আমরা শহর গ্রাম আলাদা আসলে করতে চাই না। আমাদের কাছে ঢাকা শহরের একদম উচ্চবিত্ত একজন কাস্টমারও যেমন কাস্টমার,
বস্তির কাস্টমারও একজন কাস্টমার, আবার প্রত্যন্ত গ্রামের কাস্টমারও একজন কাস্টমার। আমরা সমান প্রায়োরিটি দিয়ে বিবেচনা করি। শুধু আমরা যেহেতু আমাদের সিস্টেমে দেখতে পাই কোন এলাকায় অ্যাপের ইউজার কেমন, কোন এলাকায় বেসিক ফোন স্মার্টফোনের ইউজার কেমন, এই ডিফারেন্সিয়েশন যেহেতু আমরা করতে পারি, সো আমরা আমাদের নেক্সট প্ল্যানিংয়ের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ওইভাবে আসলে প্রায়োরিটিটা ঠিক করি যে আমরা এরপরে কোথায় যাব। যেহেতু আপনারা দেখতে পান যে কোন হ্যাঁ, এলাকায় হ্যাঁ, কেমন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কোন জেলা এগিয়ে মনে হয় যে নগদে? ও জেলা হিসেবে তো ডেফিনেটলি সিটি সেন্ট্রিক জেলাগুলো, বিশেষ করে ঢাকা, চিটাগং বা আরও বড় শহর যেগুলো আছে, সিলেট, বিভাগীয় শহরগুলো, এগুলো এগিয়ে থাকবে। এটা আসলে অন্য কোনো জেলার সঙ্গে আসলে তুলনা করা যাবে না। যত বড় শহর, যত বেশি ডেন্সলি পপুলেটেড, তত বেশি সেখানে বাংলা কিউআরের অ্যাকসেপ্টেন্স বেশি, ডিজিটাল পেমেন্ট বেশি, অন্য অন্য সমস্ত প্ল্যাটফর্মই আসলে পেমেন্ট বেশি। সো আসলে এই জেলার ভিত্তিতে আলাদা করাটা একটু মুশকিল হবে। গ্রাহকের জন্য এটি কতটা সহজ ও নিরাপদ মনে করছেন? এখানে এই প্রশ্নের আসলে দুটো প্রেক্ষিত, সহজ এবং নিরাপদ। আমি বলবো যে এই মুহূর্তে এইটা হচ্ছে বাংলাদেশের বেস্ট সলিউশন। সো সহজের কনটেক্সটে বললে এর চেয়ে ভালো কিছু এই মুহূর্তে হতে পারতো না। বাংলাদেশ ব্যাংক যে একটা ডিক্লারেশন দিয়ে বা একটা নির্দেশনা দিয়ে আমাদেরকে এটা সবাইকে ম্যান্ডেটরি করেছে, আমরা মনে করি এটা খুবই সময় উপযোগী একটা কাজ হয়েছে। এবং এইটা এতটা কনভিনিয়েন্স তৈরি করছে যে যে কোনো অপারেটরে থাকুক না কেন, সেটা এমএফএস হোক, আইদার ব্যাংকে হোক, যেখানেই হোক, তার হাতে শুধু স্মার্টফোনে একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটা অ্যাকাউন্ট থাকলে হলো। তিনি ঠিকমতো চলতে পারবেন, ফিরতে পারবেন, সমস্ত কেনাকাটা ইত্যাদি ইত্যাদি সব করতে পারবেন। এর চেয়ে কনভিনিয়েন্সের আসলে এই মুহূর্তে কিছু ছিল না। সামনের দিনে হয়তো এর চেয়ে বেশি কনভিনিয়েন্স অন্য কিছু আসবে, সেটার জন্য আমরা অপেক্ষা করবো। বাট রাইট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশকে ক্যাশলেস মুভমেন্টকে ফাস্টার করতে হইলে এর চেয়ে বেটার কিছু এই মুহূর্তে করা সম্ভব ছিল না। আর যদি নিরাপত্তার জায়গা থেকে বলেন, তাহলে তো বলবো যে আসলে এখানে আমাদের আসলে প্রতিনিয়ত কাজ করার বিষয় আছে এবং আমরা খুব সিরিয়াসলি এই জায়গাটা টেক কেয়ার করছি। যাতে ক্যাশলেসের বিষয়টা যখন আসলো, আমরা একটু জানতে চাই যে ক্যাশলেস বাড়লে, লেনদেনে বাড়লে, সেক্ষেত্রে কর আদায়ে কী প্রভাব পড়তে পারে? যত বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন হবে, তত বেশি সরকারের আয়ের অপরচুনিটি, তত বেশি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হবে, তত বেশি আসলে সব কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসার বিষয়টার ক্ষেত্রে সরকারের এক হলো কর এনশিওর হবে, কারণ প্রত্যেকটা লেনদেনের সঙ্গে একটা সরকারের আয়ের সম্পর্ক আছে, ভ্যাট আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দেন হচ্ছে অ্যাডভান্স এআইটি আছে, প্রত্যেকটা লেনদেনের সঙ্গে আছে। যত বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন হবে, তত বেশি এগুলোও বাড়বে, সরকারের আয় বাড়বে। নাম্বার 2 হচ্ছে গিয়ে, যত বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন হবে, তত আপনার ক্যাশ প্রিন্ট করা, ম্যানেজ করার একটা বড় কস্ট আছে। বাংলাদেশে প্রত্যেক বছর ক্যাশ ম্যানেজ করতে খরচ হয় 20,000 কোটি টাকা। এই জায়গায় সরকারের একটা বড় সাশ্রয় হবে, যেটা দিয়ে আসলে অনেক বড় বড় ডেভেলপমেন্ট করে ফেলা সম্ভব। এবং আর কাস্টমারের জায়গায় কনভিনিয়েন্স হচ্ছে যে একই টাকা তিনি দিনে কয়েকবার ব্যবহার করতে পারবেন। মানে ঢাকা থেকে তেঁতুলিয়াতে কোনো একটা পেমেন্ট করে দেওয়া, সেই টাকাটা উনি আবার আরেক জায়গায় পেমেন্ট করা। সো ইকোনমি অনেক বেশি ফাস্টার হবে, ইকোনমির ইনক্লুশন অনেক বেশি এনহ্যান্সড হবে যত বেশি ক্যাশ আমরা বাদ দিয়ে ক্যাশলেসের দিকে চলে যেতে পারবো। সো এইটার আসলে পজিটিভিটি অঙ্ক দিয়ে এই মুহূর্তে আসলে তৈরি করাটা খুব মুশকিল। আচ্ছা, সেক্ষেত্রে ক্যাশলেস পেমেন্ট সস্তা করতে নগদ কি করছে? আমরা মনে করি ক্যাশলেস পেমেন্ট রাইট এট দিস মোমেন্ট যথেষ্ট সস্তা আছে। তারপরেও একটা বিতর্ক আছে যে একটা কস্ট, সত্যি একটা কস্ট আসলে ইয়ের উপরে আছে, ব্যবসায়ীর উপরে আছে। এই কস্টটা কিন্তু কোনো অবস্থাতে কাস্টমারের উপরে না। আমরা এখানে আবার আর একটা জিনিস বলতে পারি যে বাংলা কিউআর আসার আগে এবং পরে আগে কত কষ্ট ছিল সেটাও বিবেচনায় নেওয়া দরকার। আগে কিন্তু এর চেয়ে বেশি কষ্ট ছিল। বাংলা কিউআর আসার পরে বরং কষ্টটা অনেক ক্ষেত্রে কমে গেছে এবং আমরা মনে করি বাংলা কিউআর যত বেশি ফ্লারিশ করবে, তত বেশি কম্পিটিশন এনহ্যান্সড হবে। এবং বাংলাদেশ ব্যাংকও শুনেছি যে সিরিয়াসলি এটা এই যে বিষয়টা নিয়ে কাজ করছে যে কীভাবে ওই কস্টটা একটু নামিয়ে আনা যায়, আরেকটু নামিয়ে আনা যায়, একটা কনভিনিয়েন্স লেভেলে নিয়ে আসা যায়। সো আমরা মনে করি যে পরিমাণ কনভিনিয়েন্স এনশিওর হচ্ছে কাস্টমারের পেমেন্টের ক্ষেত্রে, সেই তুলনায় কস্ট কিছুই না। আপনি কনভিনিয়েন্স নিতে গেলে সেটার কিন্তু একটা কস্ট সবসময় থাকে, ছোট হোক বড় হোক একটা কস্ট থাকে। মানে আমি জিনিসটাকে এইভাবে বলি,
যে এই মিরপুর থেকে, আমরা এখন মিরপুরে আছি, মিরপুর থেকে কেউ যদি মতিঝিলে যেতে চায়, তিনি মেট্রোতে যাবেন নাকি বাসে যাবেন, দুইটা কষ্টের মধ্যে পার্থক্য আছে। এখন তিনি যদি যেতে চান উইদাউট এনি হ্যাসেল, খুব দ্রুত পৌঁছে যাবেন, তাহলে তিনি মেট্রোতে যাবেন, তার কষ্টটা একরকম হবে। কিন্তু বাসে যেতে গেলে তো কষ্ট অনেক কম, ওটার চেয়ে কম হবে। আর যদি হেঁটে যায় তারও আরও কম হবে, খরচই হয়তো হবে না, হয়তো হার্ডলি 1 বোতল পানি কিনতে হবে ওনাকে পথে তৃষ্ণা পেলে। তো কস্ট দিয়ে আসলে সব কিছু মাপা যাবে না, মাপতে হবে আসলে কস্ট এবং একই সঙ্গে কনভেনিয়েন্স। দুটো জিনিস মিলিয়ে চিন্তা করলে আমরা বলবো যে আমরা সবচেয়ে চমৎকার একটা পজিশনে আছি এই মুহূর্তে। বাংলা কিউআর ও এমএফএসে গ্রাহক মার্চেন্টের খরচ নগদের তুলনায় কেমন? ছাপা টাকা ব্যবহার করে লেনদেন করা সবসময় আসলে কস্টলি। এইটার উল্টাক্ষেরের যদি মানুষ ক্যাশলেস লেনদেনটা করে, তাহলে সেটা সবসময় কম খরচের, সাশ্রয়ী। শুধু আসলে খরচ চিন্তা করলে হবে না, ওই উদাহরণটা কিন্তু আরও একবার এসে যাবে তখন, যে তিনি কোন মাধ্যমে যাবেন, তিনি কোন পদ্ধতিটা ব্যবহার করবেন। তিনি কি ফাস্টার যেতে চান, তিনি কি একবার পেমেন্ট পাওয়ার পরে সেই পেমেন্টটা অন্য আবার কাউকে পেমেন্ট করে দিতে চান, নাকি তিনি ক্যাশ টাকা নেবেন, সেই টাকা দিয়ে তিনি আরেক জায়গায়, একজন ব্যবসায়ী তো আসলে কোনো জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনবে, তাহলে তিনি যদি ক্যাশলেস পেমেন্ট নেন বা ডিজিটাল পেমেন্ট নেন, ওনার পক্ষেও কিন্তু সুবিধা হয় এই একই পেমেন্ট আরেকজনকে করে দেওয়া। কিন্তু উনি যদি ছাপা টাকা নেন, তাহলে এই টাকাটা কিন্তু আরেকজনকে দিতে হলে তার যেতে হবে সেই জায়গায় পৌঁছে যাওয়ার জন্য। সো সময় বাঁচবে, তার হ্যাসেল ফ্রি হবে, এবং সবচেয়ে বড় যেটি জিনিস হবে সেটা হলো নিরাপত্তা। ওই টাকা ক্যাশ ছাপা টাকা তাকে নিয়ে যেতে হলে একটা জায়গায় যাওয়ার জন্য একটা ঝুঁকি আছে, কিন্তু তিনি যদি ডিজিটালি ব্যবহার করেন তাহলে কিন্তু আসলে ঝুঁকি নেই। সব মিলে আমরা বলবো যে, যদি একটু জানতে চাই যে গ্রাহকের সুরক্ষায় নগদ কি ব্যবস্থা নিচ্ছে, যে প্রতারণা বর্তমান সময়ে তো অনেক প্রতারণা, সেক্ষেত্রে নগদ কি ব্যবস্থা? এই প্রশ্নের উত্তরে আমি আসছি, তার আগে আমি বলে নিই যে আগের ক্যাশ এবং ছাপা টাকা ব্যবহার করা এবং ক্যাশলেস মুভমেন্ট লেনদেন করা, আনডাউটেডলি ক্যাশলেস মুভমেন্ট ক্যাশলেস লেনদেন অনেক বেশি এগিয়ে থাকবে, অনেক বেশি এগিয়ে থাকবে খরচের তুলনায়। আর পরের আপনার যেটা প্রশ্ন সেটা হলো যে গ্রাহকের নিরাপত্তার বিষয়ে আমরা কি করছি। গ্রাহকের নিরাপত্তার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে যে কাস্টমারের তথ্য এবং অর্থ, এ দুটির নিরাপত্তা বিধান করা আমাদের একদম সর্বোচ্চ অগ্রাধিকার। এর চেয়ে বড় অগ্রাধিকার আমাদের কিছু হয় না, যে আমাদের ব্যবসা একটু কম হোক, কিন্তু কাস্টমারের তথ্য এবং অর্থ এই দুটির জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেটার জন্য আমরা কি করি, রাউন্ড দ্য ক্লক আমরা আমাদের সিস্টেমে সবসময় মনিটরিং চালু রাখি যে কোনো ধরনের এমন কোনো লেনদেন হচ্ছে কিনা যেটা সন্দেহ তৈরি করে বা কোনো ঝুঁকি তৈরি করে। আমরা এই কাজগুলো রাউন্ড দ্য ক্লক সবসময় করি, কোনো ছুটি নাই, ঝড় বৃষ্টি বর্ষা কোনো কিছু নেই, আমরা সবসময় এটা করি। তবে আমরা একই সঙ্গে এটাও প্রত্যেকটা কাস্টমারের প্রতি আমাদের রিকোয়েস্ট, কোথাও থেকে কেউ ফোন করে আপনার পিন চাইলে আপনি পিনটা শেয়ার করে দিয়েন না, আপনার ওটিপি শেয়ার করেন না, মেসেজের কোনো ইনফরমেশান আপনারা শেয়ার করেন না। আপনারা তো কেউ কখনো চেক বইয়ে সিগনেচার করে রাস্তায় ফেলে রাখবেন না, তাহলে কেন এই তথ্য আমরা অন্য একজন চাইলেই দিয়ে দিব। একজন একটা গাড়ির লোভ আমাকে দেখাবে আর আমি তাকে আমার সব ডিটেল বলে দেবো, এটা তো হয় না। তো চেক বই নিরাপত্তা দেওয়ার যেমন দায়িত্ব কাস্টমারের, তার লেনদেনের নিরাপত্তা, তার পিন, তার ওটিপি এইটাও গোপন রাখার দায়িত্ব কিন্তু তার নিজের। এইটুকুন আপনি করেন, বাকিটুকুন আমরা করব। আগামী 3 থেকে 5 বছরে ক্যাশলেস ইকোসিস্টেমে নগদ নতুন কি সেবা আনতে চায়? এইটা এই মুহূর্তে আসলে ডিসক্লোজ করা একটু মুশকিল। আমরা বেশ কিছু বড় প্ল্যান নিয়ে আছি। এটা যেমন একটা ঠিক, আবার এইটাও আপনারা জানেন নগদ একটা ট্রানজিশনাল পজিশন পার করছে, একটা সময় পার করছে। দুটো মিলে আসলে এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না যে আমরা কোন জিনিস নিয়ে আসবো, বাট সময় আমাদেরকে যে জায়গায় নিয়ে যাবে তাতে কাস্টমারের সমস্ত লেনদেনের প্রতিটা ধাপ তিনি নগদ দিয়ে ব্যবহার করতে পারবেন। রাইট অ্যাট দিস মোমেন্ট তিনি সবই পারেন। তিনি সমস্ত পরিষেবার বিল দিতে পারেন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে পারেন, কেনাকাটা করতে পারেন, ট্রেনের টিকিট কাটতে পারেন, পাসপোর্টের করতে পারেন, দেন বিদেশ যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটতে পারেন, কি করতে পারেন না। কিন্তু এর বাইরেও মানুষের আরও কিছু নিড আছে, ফাইন্যান্সিয়াল নিড আছে। আমরা সেই সব জায়গায় নিয়েও কাজ করছি।
আমরা মনে করি যে আমরা নগদের একটা ডিজিটাল ব্যাংকের, আপনারা জানেন নগদ হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নগদের। ডিজিটাল ব্যাংক যখন সরকার চালু করার জন্য অনুমোদন দিবে তখন নগদ এই জায়গায় এগিয়ে থাকবে বলে আমরা মনে করি। সো তখন আর আমরা এরকম একটা সমাজ ব্যবস্থা তৈরি করার স্বপ্ন দেখি যেখানে মানুষ নগদ দিয়ে, নগদ অ্যাজ এ প্ল্যাটফর্ম দিয়ে তার সমস্ত আর্থিক লেনদেন সে করবে। তার ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত গভীর রাতে সমস্ত কিছু সে এটা দিয়ে করবে, তাকে আর অন্য কোনো প্ল্যাটফর্মের কাছে যেতে হবে না। আমরা ওই রকম একটা জায়গায় চলে যেতে চাই আগামী কয়েক বছরের মধ্যে। সেটা 3 বছর না, সেটা 5 বছর, সেটা আসলে একটু দেখার বিষয় আছে, বাট এর মধ্যেই আমরা পৌঁছে যাবো। এটা তো দেশের মানুষের জন্য, তো প্রবাসে যারা থাকে তাদের জন্য কি কোনো ডিজিটাল পেমেন্ট সেবা চালু করবে নগদ? অলরেডি কিন্তু আছে। মানে নগদ দিয়ে দেশের বাইরে আমাদের যারা এক্সপ্যাট্রিয়েট আছেন, বাংলাদেশি যারা বিদেশে কাজ করেন, তারা কিন্তু যে কোনো সময় চাইলে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা যে কোনো সময় তারা তার দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারে। এই সুবিধা কিন্তু তার আছে, কিন্তু ওইটা তা এখনই হয়নি যে নগদ ব্যবহার করে তিনি দেশের বাইরে পেমেন্ট করবেন। ওই জিনিসটা এখনও হয়নি, এবং ওই জিনিসটা আসলে এমএফএস দিয়ে এই মুহূর্তে বাংলাদেশ থেকে করা যায় না। আমরা জানি না বাংলাদেশ ব্যাংক এটা অ্যালাউ করবে কি না বা করা উচিত কিনা, সেটাও হয়তো স্টাডির একটা বিষয়, এটা রেগুলেটর ঠিক করবে পরবর্তীতে। বাট রাইট এট দিস মোমেন্ট তারা শুধু টাকা পাঠাতে পারে আর কি। আর কিছু কিছু ইন্টারন্যাশনাল সার্ভিস এখন এমএফএসের মাধ্যমে নেওয়া যায়। আমরা দেখছি গ্র্যাজুয়ালি বাংলাদেশ ব্যাংক রেগুলেটর একটু একটু ওপেন আপ হচ্ছে। সামনের দিনে ওপেন আপ হলে তখন আমরা সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাব। নগদ দিয়ে তো আমরা দেশে পণ্য কিনতে পারি অনলাইনে, দেশের বাইরের কোনো পণ্য কি আমরা নগদ দিয়ে কিনতে পারবো অনলাইনের মাধ্যমে? রাইট এট দিস মোমেন্ট সেটা আসলে সম্ভব হয় না, বাট ভবিষ্যতে নিশ্চয়ই কখনো এটা হবে। আপনার মতে ক্যাশলেস বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় 3টি চ্যালেঞ্জ কি? অপরচুনিটির সঙ্গে সঙ্গে তো আসলে চ্যালেঞ্জ সব সময় থাকে। অবশ্যই। আমি মনে করি যে একটা চ্যালেঞ্জ হতে পারে কাস্টমার নলেজ। কাস্টমারকে আরও অনেক বেশি এডুকেটেড করতে হবে, আমাদের অনেক বেশি সচেতন করতে হবে, যেটা আমরা করছি অপারেটর হিসেবে। রেগুলেটর বাংলাদেশ ব্যাংক তার পজিশন থেকেও সে করছে, আমরা সবাই মিলে এই কাজটা করছি, সরকারও যথেষ্ট উদ্যোগী। সো এইটা একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ মিটিগেট করার একটা উপায়ের মধ্যে আমরা আছি। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে হ্যান্ডসেট। ক্যাশলেস লেনদেন আপনি যত বেশি লেনদেন করতে চাইবেন, ফাস্টার করতে চাইবেন, আপনার আসলে সেটার সঙ্গে স্মার্টফোনের একটা ওতপ্রোতভাব সম্পর্ক জড়িত আছে। বেসিক ফোন দিয়ে আসলে এটা সম্ভব না। বাংলাদেশে এই মুহূর্তে স্মার্টফোনের পেনিট্রেশন অ্যারাউন্ড 50%। এইটা আসলে 100%-এ হয়তো যাওয়া সম্ভব হবে না, কিন্তু যত দ্রুত এটা 60, 70, 80%-এ যত বেশি আমরা আগায় যেতে পারবো, ওই একই তাল মিলিয়ে ক্যাশলেস লেনদেনও আসলে বাড়বে। এবং এখানে একটা আসার কথা, বোথ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অ্যান্ড ব্যাংকিং রেগুলেটরি কমিশন হুইচ ইজ বাংলাদেশ ব্যাংক, তারা একসঙ্গে কাজ করছে আর কি। বা বিটিআরসি বা ব্যাংক টেলিকম রেগুলেটরি কমিশন অনেক দিন ধরে একটা অ্যাপ্রুভাল দিয়ে রেখেছিল যে মোবাইল ফোন অপারেটররা তার কাস্টমারকে কিছু কিস্তি দিয়ে এটা কিনতে একটা সুযোগ দিচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক থেকে কিছু একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা শুনেছি অনেক বড় উদ্যোগ নেওয়া হয়েছে যে স্মার্টফোনে একটা বড় সাবসিডি দেওয়া যাতে পেনিট্রেশনটা বাড়ে। সো এই দুটো চ্যালেঞ্জও কিন্তু আসলে মিটিগেট হয়ে যাচ্ছে। এর বাইরে আমাদের যে জিনিসটা সেটা হলো ওভারঅল ইকোসিস্টেমটাকে আরও বেশি স্মুথ করা, আরও অনেক বেশি একজনের সঙ্গে আরেকজনের কোপ আপ করার সিচুয়েশনটা বাড়াতে হবে, ইন্টারঅপারেবিলিটি ট্রানজ্যাকশনকে আরও অনেক বেশি ইজি করতে হবে, যেটা অপারেটর হিসেবে আমাদের দায়িত্ব। আমরা মনে করি নগদ এখানে যথেষ্ট ওপেন আপ হয়েছে, নগদ হেল্প করছে, যে কেউ যে কোনো অপারেটর থেকে নগদে পেমেন্ট করতে চাইলেই করতে পারে। আমরা করতে দিচ্ছি, কিন্তু অনেকেই বোধহয় এখনও ওই জায়গায় একটু কনজারভেটিভ মুডে আছে। আশা করি সবাই একসঙ্গে কাজ করলে এটা হয়ে যাবে। যেমন শুনেছি যে দু একটা এমএফএস বা কিছু ব্যাংক, বেশ কিছু ব্যাংক এখনও আসলে ইন্টারঅপারেবিলিটির মধ্যে আসেনি, অথবা ক্যাশলেস পেমেন্টকে এখনও তারা তাদের সিস্টেমে অ্যাডপ্ট করতে পারেনি। আমরা আশা করি যে খুব শীঘ্রই তারা এটা করে ফেলবে এবং ক্যাশলেস মুভমেন্টে আমরা অনেক বেশি এগিয়ে যাব। আমরা আসলে এই মুহূর্তে কিন্তু অনেক পেছনে আছি, আমাদের পাশের দেশের তুলনায় অনেক পেছনে আছি। আমাদের সম্ভবত কার্ড
বা ব্যাংকের অনলাইন ট্রানজ্যাকশন, এমএফএসের ট্রানজ্যাকশন সব মিলেও আমাদের টোটাল ট্রানজ্যাকশনের এখনও 30%ও এই ডিজিটাল পেমেন্ট আসেনি। সো প্রচুর জায়গা এখনও বাকি রয়ে গেছে, 70%-এর উপরে জায়গা বাকি রয়ে গেছে, যেখানে আমাদেরকে পৌঁছাইতে হবে। এবং ওখানে পৌঁছাইতে হলে আমাদের অনেক দ্রুত হাঁটতে হবে বা দৌড়ায় আসলে আগাইতে হবে। আমরা ওই লক্ষ্য নিয়ে কাজ করছি। এতক্ষণ ক্যাম্পাস টাইমসের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দেশ বিদেশের যে কোনো তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।